ক্লাস এইটে ভৌত বিজ্ঞানে অধ্যায় 1.2 আছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এই অধ্যায়টি আমরা ক্লাসে পড়ানো শুরু করেছিলাম, কিন্তু তার পরবর্তী সময়ে এই অধ্যায়টি অসম্পূর্ণ ছিল এবং আমি তাপ অধ্যায়টি কমপ্লিট করেছি। এখন দেখো, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই অধ্যায়টি আমরা আলোচনা করা শুরু করেছি। তো দেখো, এই অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলি দেখো। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এটাতে আছে অভিকর্ষ ও মহাকর্ষ, তারপরে আছে অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবে গতি। এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ, যেটাকে স্মল জি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে আছে স্থির তড়িৎ বল ও আধানের ধারণা। তারপরে আছে তড়িৎ বলের প্রভাবে গতি। এইগুলো মেন টপিক, মেন বিষয়বস্তু এই অধ্যায়টিতে, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এখন দেখো, এই অধ্যায়ের নামটির থেকেই তোমরা বুঝতে পারছো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল মানে যে বল স্পর্শ ছাড়া ক্রিয়া করে, মানে দূরের থেকেই যে বল ক্রিয়া করে, তো সেই বলকে বলছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। আর এই অধ্যায়ে আমরা নিশ্চয়ই এই স্পর্শ ছাড়া ক্রিয়াশীল যে বল সেই সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ যে বলগুলো দূর থেকে ক্রিয়া করে। তো দেখো, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, যেরকম উদাহরণ আমি তোমাদেরকে নোটে লিখিয়ে দিয়েছিলাম, মহাকর্ষ অভিকর্ষ বল, তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বল এবং চুম্বক আকর্ষণ বিকর্ষণ বল, এগুলো হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, মানে দূরের থেকে এই বলগুলো কাজ করে। যেমন মহাকর্ষ অভিকর্ষ বলের একটা ছোট উদাহরণ তোমাদের প্রত্যেক দিনের অভিজ্ঞতার থেকে তোমরা জানো যে গাছের থেকে ফল মাটিতে পড়ে, নিচে পড়ে, বা কোনো একটা জিনিস কোনো কিছু ছেড়ে দিলে আমরা সেই জিনিসটা দেখবে নিচের দিকে পড়ে যায়। তো এইটা কেন হয়? এটার জন্য নিশ্চয়ই ওই বস্তুটার উপরে বা ফলটার উপরে নিশ্চয়ই একটা বল কাজ করে, যেই বলটা সেই বস্তুটাকে পৃথিবীর দিকে টানে, তাই জন্যই বস্তুটা পৃথিবীর দিকে পড়ে যায়। সেটা তো অন্য যে কোনো দিকে চলে যেতে পারতো, উপরে চলে যেতে পারতো বা পাশে যে কোনো দিকে চলে যেতে পারতো, কিন্তু সেটা নিচের দিকেই পড়ে। তো এটা কেন হয়? এই বলটাকে বলছে অভিকর্ষ বল, অর্থাৎ পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে টানে। তো এই যে বলটা, এটার জন্য কিন্তু তাকে দূর থেকে এই বলটা ক্রিয়া করে। তো এই জন্য এটা স্পর্শ ছাড়া একটা বল। তারপর তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বল। তড়িতের আমরা জানি যে তড়িৎ আধান দুটো সম আধান, মানে তড়িৎ আধান দু রকম হয়, পজিটিভ পজিটিভ মানে প্লাস প্লাস আধান হয় এবং মাইনাস আধান হয়। তাহলে দেখো, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই তিনটে: মহাকর্ষ অভিকর্ষ বল, তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বল, চুম্বক আকর্ষণ বিকর্ষণ বল। আমি যেটা বলছিলাম তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বল, দেখবে তড়িৎ চার্জ দু রকমের হয়। তোমরা যদি ব্যাটারি দেখে থাকো, এই রিমোটের বা টর্চের ব্যাটারি যদি দেখে থাকো, তাহলে দেখবে তার একটা সাইডে প্লাস লেখা থাকে আর একটা সাইডে মাইনাস লেখা থাকে। তো এটা মানে কি, চা একদিকে প্লাস আধান আছে আর একদিকে মাইনাস আধানের আধিক্য বেশি। ঠিক আছে? তো এই জন্য তড়িৎ আধান দু রকম হয়, একটা প্লাস আধান এবং একটা মাইনাস আধান। ঠিক আছে? কিন্তু প্লাস আধানে সবসময় বিকর্ষণ হয়, মাইনাস আধানেও বিকর্ষণ হবে। কিন্তু অপোজিট আধান হলে, যেমন প্লাস মাইনাস এরকম আধান হলে সবসময় আকর্ষণ হবে। এই আধান দুটো পরস্পরকে আকর্ষণ করবে, প্লাস আধান এদিকে টান পাবে এবং মাইনাস আধান এদিকে। ঠিক আছে? তো এই যে আকর্ষণ বিকর্ষণ, এটার জন্য কিন্তু স্পর্শ করার প্রয়োজন হয় না, দূর থেকেই এই আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে। তো এই জন্য এটাও একটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। আর চুম্বক আকর্ষণ বিকর্ষণ, অনেকেই দেখেছো, চুম্বক দেখে থাকবে অনেকেই, চুম্বক লোহার জিনিসকে আকর্ষণ করে দূর থেকেই, সেটার জন্য টাচ করার প্রয়োজন হয় না। চুম্বককে একটা লোহার পেরেকের সামনে বা লোহার কোনো ছোটোখাটো জিনিস, নাটের সামনে নিয়ে গেলেই দেখবে, বা ছোটো যে স্ট্যাপলারের পিন হয় তার কাছে যদি নিয়ে যাও, দেখবে সেটা চুম্বকের গায়ে এসে চিটিয়ে যায়, লেগে যায়। তো এই যে চুম্বকের আকর্ষণ বল, এবং দুটো চুম্বকের সমমেরু, মানে উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরু যদি কাছাকাছি রাখা হয় তখন বিকর্ষণ হয়। এই যে আকর্ষণ বিকর্ষণ বল, এটা কিন্তু স্পর্শ করার প্রয়োজন হয় না, এগুলো দূর থেকেই কাজ করে, কিছুটা দূর থেকেই কাজ করে। এই জন্য এগুলো হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এবারে আমরা দেখব অভিকর্ষ এবং মহাকর্ষ বল। তো প্রথমেই জানবো যে মহাকর্ষ বল কি। মহাকর্ষ বল বলার আগে একটা ছোট গল্প বলতে হয়।
বিজ্ঞানী স্যার আইজাক নিউটন উনি একদিন বাগানে বসেছিলেন এবং দেখলেন একটা আপেল গাছ থেকে মাটিতে পড়লো। তো উনি সেটা নিয়ে ভাবা শুরু করলেন যে আপেলটা মাটিতেই কেন পড়লো, যে কোনো দিকে চলে যেতে পারতো, উপরে চলে যেতে পারতো বা ডান দিকে বাঁ দিকে যে কোনো দিকে চলে যেতে পারতো, মাটিতেই কেন এসে পড়লো। তখন তিনি সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। তখন সেই পরীক্ষার পরে তিনি আবিষ্কার করলেন যে এটা একটা মহাকর্ষ বলের প্রভাবে আপেলটা মাটিতে এসে পড়ে। বা যে কোনো উনি আবিষ্কার করলেন যে মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে, যে কোনো বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই বলটাকেই বলছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের মান কি করে, কত পরিমাণ বল কাজ করছে, সেটা উনি একটা সূত্রের মাধ্যমে আবিষ্কার করলেন। উনি একটা সূত্র দিলেন, সেটা হচ্ছে যে ধরো M1 একটা বস্তু আছে আর একটা বস্তু M2। M1 ভরের একটা বস্তু আছে আর M2 ভরের একটা বস্তু আছে। মহাবিশ্বে যে কোনো জায়গায় দুটো বস্তু আছে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে যদি দূরত্ব d হয় এবং এই বস্তুগুলো যদি খুব ক্ষুদ্র আকারের বস্তু হয় কিংবা বৃহৎ আকারের বস্তু হলেও তাদের মধ্যে যদি দূরত্বটা অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুগুলোর আকারগুলো নগণ্য বলেই ধরা যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হবে, আর এই মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ বল হবে, বিকর্ষণ বল হয় না। তো উনি বললেন যে এই আকর্ষণ বল এই দুটোর মধ্যে সেটা এই দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক, M1 গুণিত M2 সাথে সমানুপাতিক, এবং এই বলটা দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব যত বেশি হবে তত তাদের মধ্যে আকর্ষণ বলটা কমতে থাকবে এবং বস্তুগুলির ভর যত বেশি হবে তত বেশি জোরে আকর্ষণ করবে। তাহলে এই দুটোকে একসাথে হয় F প্রপোর্শনাল টু M1 M2 ভাজিত ডি স্কোয়ার, এটা হয়। মানে এফ সমানুপাতি হবে M1 গুণিত M2 ভাজিত ডি স্কোয়ার। তাহলে এই সমানুপাতি চিহ্নটা তোলার জন্য একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেই ধ্রুবকটাকে বলছে ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি এটাকে বলছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, M1 গুণিত M2 ভাজিত ডি স্কোয়ার। এই জিটাকে বলছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এই যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এই সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের রাশিমালা আমি কি লিখতে পারি, এই যে সম্পর্কটা আমি পেয়েছি এটাই হচ্ছে প্রধান সম্পর্ক। এই সম্পর্কটার থেকে দেখো জি সমান আমি লিখতে পারি এফ গুণিত ডি স্কোয়ার ভাজিত M1 গুণিত M2, এটা হবে। তাহলে এখান থেকে আমি মহাকর্ষ ধ্রুবক, এটি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের রাশিমালা, এবং এর থেকেই এর সংজ্ঞা আমি বলতে পারি এবং এর থেকেই আমি এর একক এবং মাত্রা নির্ণয় করতে পারি। দেখো এর এককটা কি হবে, একক হবে দেখো এটা হচ্ছে বল, এফ এর একক গুণিত ডি মানে দূরত্বের এককের স্কোয়ার। আচ্ছা বলের একক সিজিএস পদ্ধতিতে কি হয়, সিজিএস পদ্ধতিতে হয় নিউটন। আচ্ছা বাংলায় লিখি, সরি সিজিএস নয়, এটা এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন গুণিত, দেখো এখানে আমি করে নিলাম নিউটন গুণিত মিটার স্কোয়ার, আর নিচে হচ্ছে M1 আর M2 দুটোই হচ্ছে যে ভরের একক হয় কিগ্রা মানে কিলোগ্রাম গুণিত কিলোগ্রাম কিগ্রা। তাহলে সেটাকে আমি এইভাবে লিখতে পারি নিউটন গুণিত মিটার স্কোয়ার ভাজিত কিগ্রা স্কোয়ার, কিগ্রা গুণিত কিগ্রা স্কোয়ার। তাহলে এটাকে আমি শর্টে যদি ইংরেজিতে লিখি তাহলে নিউটনকে এন ক্যাপিটাল এন, মিটারকে এম লিখে তাহলে এম স্কোয়ার ভাজিত কিগ্রাকে কেজি লিখে কেজি তার স্কোয়ার, দুটোই ছোট হাতের কেজি এটা। এবং এর সিজিএস একক কি হবে, এর দেখো এর সিজিএস একক কি হয় না, বলের একক আমি একবারে লিখে দিচ্ছি ডাইন হয়, DYNE ডাইন গুণিত সেন্টিমিটার হয় দূরত্বের একক সেন্টিমিটার স্কোয়ার ভাজিত এটা হয় ভরের একক হয় গ্রাম, তাহলে এটা গ্রাম স্কোয়ার হয়ে যাবে, ডাইন সেন্টিমিটার স্কোয়ার ভাজিত গ্রাম স্কোয়ার, এটা হয়ে যাবে সিজিএস একক। এবার এর মাত্রাটা দেখব, মাত্রা কি হবে, মাত্রাটা তোমরা মনে রাখবে। আচ্ছা এখানে বলে দিচ্ছি, এই যে আমি যে এই সম্পর্কটা এখানে সম্পর্কে জি এর মাত্রা হয়ে যাবে বলের মাত্রা মানে এফ এর মাত্রা হয় M L স্কোয়ার
সরি ওইটা হবে mL t⁻²। মানে এটা তোমরা পরে দেখবে ফোর্স এফ মানে বল এফ সমান হয় m × a মানে মাস ভর গুণিত ত্বরণ। ঠিক আছে, তো সেটাতে আমি এর মাত্রা যেটা পেয়ে যাবো mL t⁻²। এটা হলো এফ এর মাত্রা, তারপরে ডি মানে দূরত্ব, দূরত্বের মাত্রা হয় এল, ডি স্কোয়ার আছে মানে এল স্কোয়ার ভাজিত নিচে এম গুণিত এম, এম মানে ভর, এম এর মাত্রা হয় ক্যাপিটাল এম গুণিত ক্যাপিটাল এফ। তার মানে আমি দেখো লিখতে পারি, দেখো এখানে নিচে এম উপরে এম কেটে গেল, তার মানে নিচে একটা এম থাকে, তাহলে m⁻⁻1। এই যে এল স্কোয়ার উপরে আছে আরেকটা এল আছে মানে L³ আর t⁻², তাহলে m⁻⁻1 L³ t⁻², এটা হয়ে গেল জি এর মাত্রা। এবার আমরা দেখবো যে জি এর মান কি হয়। জি এর মান হয় 6.67, এটা একটু উপরে হয়ে গেছে সমানটা, এখানে সমান হবে জি সমান 6.67 ভাজিত 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। এককটার থেকেই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। আর জি এর মান সিজিএস পদ্ধতিতে কি হয় না 6.67 ভাজিত 10⁸ এত ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম⁻²। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে জি এর মান, জি এর দুটো সিজিএস এবং এসআই পদ্ধতিতে মান। এবার আমরা যেটা দেখব অভিকর্ষ বল। অভিকর্ষ বল আসলে কি, ওই মহাকর্ষ যেটা আমি বললাম সেরকমই পৃথিবী তো একটা বিশেষ গ্রহ, পৃথিবীতে আমরা মানুষরা বসবাস করি, তাই পৃথিবীর যে মহাকর্ষ বল অর্থাৎ পৃথিবী অন্য কোনো বস্তুকে যে আকর্ষণ করে বা অন্য কোনো বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ বল, পৃথিবী বায়ুমণ্ডলের মধ্যে যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল। ঠিক আছে, যেমন এই অভিকর্ষ বলের প্রভাবে আমি যেটা বলছিলাম যে গাছের থেকে ফল মাটিতে পড়ে বা কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে সেটা কিছুক্ষণ পরে মাটিতে ফিরে আসে, মাটিতে এসে পড়ে। এই যে বিষয়টা এইটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে। তাহলে অভিকর্ষ বলটাও কিন্তু মহাকর্ষ বল। অভিকর্ষ বল হচ্ছে পৃথিবীর যে মহাকর্ষ বল সেটাকে অভিকর্ষ বল বলছে। আবার এই অভিকর্ষ বলটাই হচ্ছে বস্তুর ওজন। ওজন মানে কি, ওজন মানে পৃথিবী কোনো একটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই তো বস্তুটির ওজন, যেটা আমরা স্প্রিং তুলা যন্ত্রে মাপি। তো এই ওজনটাই হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল, অর্থাৎ পৃথিবী কোনো একটা বস্তুর উপর যে অভিকর্ষ বল প্রয়োগ করে সেই অভিকর্ষ বলটি হলো ওই বস্তুটির ওজন। এবার এই অধ্যায়টিতে কিছু গাণিতিক প্রশ্ন তোমাদেরকে আমি কিছু করে দিয়েছিলাম আর কয়েকটা করতে দিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তরগুলো আমি করে দেব। যারা করতে পারোনি বা চেষ্টা করেছো কিন্তু করতে পারোনি তারা দেখে নেবে। এরপরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মুক্তিবেগ। দেখো কোনো একটা বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলে সেটা কিছুক্ষণ পরে নিচে মাটিতে ফিরে আসে। এখন যদি খুব জোরে, এতটা জোরে কোনো একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া যায়, যে জোরে ছুঁড়লে বস্তুটা যে বেগে ছুঁড়ে দিলে সেই বস্তুটার পৃথিবীর পৃষ্ঠে ভূপৃষ্ঠে ফিরে আসবে না, সেটা পৃথিবীর আকর্ষণ বলের বাইরে চলে যাবে। তো সেই বেগটাকেই বলছে মুক্তিবেগ। সর্বনিম্ন যেই বেগে কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠের থেকে ছুঁড়ে দিলে সেই বস্তুটার ভূপৃষ্ঠে ফিরে আসবে না, সেটাকেই বলছে মুক্তিবেগ। প্রতিটা গ্রহের নিজস্ব আকর্ষণ বল আছে, তো সেরকমভাবেই প্রতিটা গ্রহে আলাদা আলাদা মুক্তিবেগ। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান কত হয় না 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে যদি 11.2 কিলোমিটার বেগে কোনো বস্তুকে যদি ছুঁড়ে দেওয়া যায় তাহলে সেই বস্তুটা আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না, পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসবে না, পৃথিবীতে আর ফিরে আসবে না, সেটা পৃথিবীর আকর্ষণ বলের অভিকর্ষীয় আকর্ষণ বলের বাইরে চলে যাবে। এটাই হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। এবার একটা কোশ্চেন তোমাদের নোটে দেওয়া আছে, সেটা হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্রটি দুটি বিন্দু বস্তুর কথা বলা হয়েছে। দুটি বিন্দু বস্তু আমি যখন বললাম তখনও বলেছি বিষয়টা, দুটো বিন্দু বস্তু এবং তাদের মধ্যে দূরত্ব আমরা দেখেছি। কিন্তু মহাবিশ্বে অর্থাৎ
যে চাঁদ, সূর্য বা পৃথিবী এগুলো তো বিশাল আকারের। তো এদের ক্ষেত্রে কিভাবে আমরা ওই মহাকর্ষ আকর্ষণ বলের মানটা কী করে আমরা মাপবো, বা ওদের মধ্যে যে দূরত্ব সেটা আমরা কি করে সঠিকভাবে মাপবো? তাহলে এই বিশাল আকারের বস্তুর ক্ষেত্রে কি মহাকর্ষ সূত্র প্রযোজ্য? তো সেই ক্ষেত্রে হবে, দেখো ওই বস্তুগুলো বিশাল আকারের, কিন্তু ওদের মধ্যে দূরত্ব অনেক বেশি। তাহলে মহাবিশ্বে যে কোনো বিশাল আকৃতির বস্তুর ক্ষেত্রেও নিউটনের মহাকর্ষ সূত্রটি প্রযোজ্য হয়, এবং তাদের দূরত্ব যেহেতু খুব বেশি, কাছাকাছি মহাকর্ষ তাদেরকে আমি বিন্দু বস্তু হিসেবে ধরে নিতে পারি, এবং তাদের ক্ষেত্রে মহাকর্ষ সূত্রটি প্রযোজ্য হবে সমানভাবে, একইভাবে মহাকর্ষ সূত্রটি প্রযোজ্য হবে। এবং ওই আমাদের বিস্তৃত বস্তুর ক্ষেত্রে ধরে নিতে হয় যে বস্তুগুলির মোট যে ভর, সেটা বস্তুগুলির মোট ভর কেন্দ্রে অবস্থিত। তো সেই হিসাবে ভরকেন্দ্র দুটির মধ্যে যে দূরত্ব, সেটি হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, মানে যে ডি, এই এফ সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা যে করেছি। তো এটা যদি বিস্তৃত আকারের যদি বস্তু হয়, অনেক বড় আকারের বস্তু, তাহলে এইখানে দেখো এই বিন্দুটার থেকে এই বিন্দুটার দূরত্ব যেমন হবে, এই দূরের বিন্দুটার থেকে এইখানে দূরের বিন্দুর তো দূরত্ব আলাদা আলাদা হবে, মানে ডি এর মানটা তো আলাদা আলাদা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে ধরে নিতে হয় যে এই পুরো বস্তুটির ভারকেন্দ্র থেকে এই পুরো বস্তুটির ভারকেন্দ্রে এদের মধ্যে যে দূরত্ব, এই ভারকেন্দ্র দুটির মধ্যে যে দূরত্ব, সেটি হচ্ছে এদের দূরত্ব হিসেবে ধরে নিতে হয়, এবং সেই ক্ষেত্রে মহাকর্ষ যে সূত্র, মহাকর্ষ আকর্ষণ বলের যে রাশিমালা, সেটি প্রযোজ্য হবে। এবার আমি এই অধ্যায়টির থেকে কিছু গাণিতিক প্রশ্ন তোমাদেরকে করতে দিয়েছিলাম, কিছু করিয়ে দিয়েছিলাম এবং কিছু করতে দিয়েছিলাম। সেই উত্তরগুলো আমি আজকে করে দেব। আজকের তোমরা যারা করতে পারোনি তারা দেখে নেবে। এরপরে যেটা আছে, এম ভরের কোনো একটা বস্তুকে আমি যদি এই উপর থেকে যদি ছেড়ে দিই, এখান থেকে ছেড়ে দিই, তাহলে এই বস্তুটি অবাধে মাটির দিকে পড়বে। এটা ধরো পৃথিবী, নিচের দিকে অবাধে পড়বে, কোনো বাধা থাকবে না। এটাকে যদি ছেড়ে দিই উপর থেকে, তাহলে এটা অবাধে নিচের দিকে পড়বে। এই বস্তুটির ভর মনে করছি ছোটো হাতের এম। তাহলে এবং পৃথিবীর ভর এই নিচে আছে, ধরে নাও পৃথিবী, এটা আমাদের পৃথিবী। তো এর পৃথিবীর ভর আমি মনে করছি ক্যাপিটাল এম, বড় হাতের এম। ঠিক আছে, তাহলে এটি পৃথিবীর দিকে নিজের থেকে পড়তে থাকবে। এটাকে বলছে অবাধে পতনশীল বস্তু। এখন আমি নিউটনের গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র থেকে আমি জানি যে এই বস্তুটা একটি ত্বরণ নিয়ে পড়বে পৃথিবীর দিকে। সেটা কত না, সেইটি কি বলছে অভিকর্ষজ ত্বরণ। এটা যে ত্বরণ নিয়ে নিচের দিকে পড়বে, মানে এই বস্তুটির বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তার মানে বস্তুটির একটি ত্বরণ আছে, সেটি হচ্ছে যে জি। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমি জানি যে বস্তুটির উপর প্রযুক্ত বল, এটা নিচের দিকে পড়ছে, মানে পৃথিবীকে নিচের দিকে একটা বলে টানছে। তো সেই বলটা হবে এফ সমান এম গুণিত জি। আবার আমি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি যে এই বলটা হয় জি গুণিত ক্যাপিটাল এম, মানে পৃথিবীর ভর, গুণিত ছোট হাতের এম, মানে বস্তুটির ভর, ডিভাইডেড বাই এদের মধ্যে যে দূরত্ব আমি ধরে নিচ্ছি এটা পৃথিবীর খুব কাছাকাছি আছে। তো এটা দূরত্ব আমি মনে করছি আর, বা মনে করছি আমি বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে আছে, এখানে পৃথিবীর পৃষ্ঠে আছে, পৃথিবীর উপরে আছে। তার মানে এই বস্তুটার দূরত্ব কত হবে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হবে পৃথিবীর যতটা ব্যাসার্ধ, মানে পৃথিবী যদি এরকম হয়, পৃথিবীর ব্যাসার্ধ, এটাকে ব্যাসার্ধ বলে, মানে অর্ধেকটা যে দূরত্ব এটা, আর এইখানে বস্তুটা আছে। ঠিক আছে, এই দূরত্বটা হবে আর দূরত্ব, এই যে আর, তার মানে আর স্কোয়ার হবে নিচে। তাহলে দেখো এইটাও এফ বল, এটাও বল, দুটো একই বল। তাহলে আমি দুটোকে সমান লিখতে পারি, অর্থাৎ আমি যেটা লিখতে পারি যে এমজি সমান জি গুণিত এম গুণিত ছোটো হাতের এম ভাজিত আর স্কোয়ার। এখন এদিকে এম আর এদিকে এম কেটে গেল সমানের দুটো সাইডে, তার মানে ছোটো হাতে জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ সমান হয়ে যাবে ক্যাপিটাল জি গুণিত এম ভাজিত নিচে হবে আর স্কোয়ার। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। ঠিক আছে, তো রাশিমালাটা আরেকবার আমি লিখে দিচ্ছি, দেখো জি সমান ছোটো হাতের জি অভিকর্ষজ ত্বরণ সমান
এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি জি মানে তোমরা জানো এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, মূলত এম হচ্ছে পৃথিবীর ভর ভাজিত আর স্কোয়ার, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এটা একটা, এই সবগুলি তো ধ্রুবক রাশি, কাজে কাজেই এটার একটা নির্দিষ্ট মান আছে। তো জি এর মান কত হয় না 9.8। আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতি। আর সিজিএস পদ্ধতিতে এর মান হয় 980, প্রায় 980। এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। এটা এটা এসআই পদ্ধতি, এটা সিজিএস পদ্ধতি। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। বাস আজকে এতটাই থাক, এর পরের বিষয়টা আমরা পরের ভিডিওতে আলোচনা করব।